আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি অস্ট্রেলিয়ার ৩ টা স্টেট নিয়ে কথা বলব, যে স্টেটগুলোতে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া তুলনামূলক সহজ এবং সেই স্টেটগুলোতে আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসতে চান তাহলে আপনি কোন ইউনিভার্সিটিগুলো চুজ করতে পারেন, সেখানে রিকোয়ারমেন্ট, টিউশন ফিস, লিভিং কস্ট এই সমস্ত সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং হয়তো পিআর পাথওয়ে নিয়েও কিছু কথা বলবো এবং ভিডিও শেষে আমার নিজস্ব কিছু অপিনিয়ন থাকবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তবে ভিডিওতে একটা ডিসক্লেইমার দেওয়া জরুরি, সেটা হচ্ছে আমি নিজে কোনোদিন অস্ট্রেলিয়ায় যাইনি। আমি যত ইনফরমেশন আজকে ভিডিওতে শেয়ার করেছি সমস্ত ইনফরমেশন আমি কোনো না কোনো গভর্নমেন্ট অথবা ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে গ্যাদার করেছি। আমার এই রিসার্চ সম্পর্কিত সমস্ত আর্টিকেলের লিংক এবং আজকের ভিডিওতে শেয়ার করা সমস্ত ইনফরমেশন আমার নিউজ লেটারের সাবস্ক্রাইবারদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি। আপনি যদি এই ইনফরমেশন গুলাতে অ্যাক্সেস পাইতে চান তাহলে আপনি স্ক্রিনে দেখানো যেই অ্যাড্রেসটা আছে অথবা ডিসক্রিপশন বক্সে যেই অ্যাড্রেসটা আছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে সমস্ত ইনফরমেশনগুলো ফ্রি অফ কস্টে পেয়ে যেতে পারেন। আর আপনি যদি আমার কাছ থেকে পেইড সার্ভিস নিতে চান, যেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন রিলেটেড কনসালটেন্সি, আপনি আমাকে ইমেল করে আপনার প্রোফাইলটা শেয়ার করতে পারেন। তাহলে আমার ডিসিশন নেওয়া সহজ হবে যে আপনার সাথে আমি কাজ করতে পারবো কিনা। আমি ইউজুয়ালি দেশের বাইরে টপ ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন এবং স্কলারশিপ রিলেটেড কনসালটেন্সি করে থাকি। তো চলেন আজকে ভিডিওটা শুরু করি। প্রথমে যে স্টেটটার কথা বলবো এটা হচ্ছে তাসমানিয়া। এটা হয়তো আপ আনটিল ভেরি রিসেন্টলি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য খুব ফেমাস ডেস্টিনেশন ছিল না। বাংলাদেশি স্টুডেন্টরা ইউজুয়ালি বড় বড় সিটি লাইক সিডনি অথবা মেলবোর্নে হয়তো যাওয়ার চেষ্টা করে, যেখানে টিউশন ফিস ইজ সিগনিফিকেন্টলি হায়ার, লিভিং কস্ট ইজ হাই অ্যাজ ওয়েল। অ্যান্ড যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে বড় সিটিগুলোতে পার্মানেন্ট রেসিডেন্স হওয়ার পাথওয়ে গুলো খুব বেশি স্বচ্ছ না, যেহেতু তাদের অলরেডি অনেক ইমিগ্রেন্টস আছে। বাট এই ধরনের ছোটখাটো যে স্টেট লাইক তাসমানিয়া, এখানে তাদের ইন ডিমান্ড অকুপেশনের মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য তারা ইজিআর পিআর এর পাথওয়ে দিয়ে রাখছে, যাতে বেশি মানুষ তাদের প্রভিন্সে সেটেল হইতে আগ্রহী হয়। তো আমি তাসমানিয়ার চুজ করার সবচেয়ে বড় রিজন আমার কাছে মনে হয়েছে ইজিআর পিআর পাথওয়ে, এবং সেটা যদি আমি নিজের মতো করে একটু ডিসক্রাইব করি, অস্ট্রেলিয়ান পিআর পাথওয়ে বেশ ক্রিটিক্যাল এবং অনেক নুয়ান্সড ইনফরমেশন আছে যেগুলো এক ভিডিওতে কভার করা সম্ভব না। বাট আমি যদি একদম সামারি আকারে বলি, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট হচ্ছে তাদের ইন ডিমান্ড অকুপেশনের মানুষকে নেওয়ার জন্য বেশি আগ্রহী। মানে তাদের দেশে যে অকুপেশনের মানুষের অভাব আছে সেই মানুষগুলোকে নেওয়ার ব্যাপারে তারা বেশি আগ্রহী। তারা সেই অকুপেশন গুলোকে নানান ধরনের ক্যাটাগরাইজ করেছে। এর মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে সাব ক্লাস 190, আর একটা ক্যাটাগরি হচ্ছে সাব ক্লাস 491। সিমিলার ক্যাটাগরি আমরা কানাডিয়ান ইমিগ্রেশনও দেখতে পাই, তবে অস্ট্রেলিয়ান গুলো আর একটু বেশি স্ট্রিক্ট মনে হয়েছে আমার। তো টাসমানিয়ান গভর্নমেন্ট যেটা বলছে, এই সাব ক্লাস 190 আন্ডারে যত চাকরি আছে এবং সাব ক্লাস 491 এর আন্ডারে যত চাকরি আছে, এই সমস্ত চাকরির যে কোনো একটা চাকরি যদি আপনি পেয়ে যান এবং সেই চাকরি নিয়ে যদি আপনি টাসমানিয়াতে সেটেল হন, তাহলে তারা খুব অল্প সময় এবং বেশ সহজ স্বচ্ছভাবে আপনাকে পিআর এর অপশন আপনার জন্য খোলা রাখছে। তো এটা আমার কাছে বেশ ভালো একটা অপশন মনে হয়েছে তাসমানিয়াকে চুজ করার জন্য। তাসমানিয়াকে সেকেন্ড যে রিজনটা আপনার চুজ করা হচ্ছে সেটা হচ্ছে দ্য লিভিং কস্ট ইন তাসমানিয়া ইজ ওয়ে চিপার কম্পেয়ার টু দ্য বিগার সিটিজ। মোটামুটি সিডনির সাথে কম্পেয়ার করলে 50 to 58% হচ্ছে তাসমানিয়ার লিভিং কস্ট। সো অলমোস্ট অর্ধেকের মতো হয়তো আপনি লিভিং কস্টে সেভ করতে পারবেন যদি আপনি ছোটখাটো প্রভিন্স গুলাতে থাকতে চান। আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ তাসমানিয়া হচ্ছে তাসমানিয়ার সবচেয়ে ফেমাস বড় ইউনিভার্সিটি, এবং এই ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘেটে আমার যেটা মনে হলো বেশ বড় ইউনিভার্সিটি, অনেক ধরনের প্রোগ্রাম অফার করা হয়। সেই কারণে আপনি যে ফিল্ড থেকে আসেন না কেন আপনার মোটামুটি সুইটেবল কোর্স খুঁজে পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এবং এটা বেশ বড় একটা রিসার্চ ইউনিভার্সিটি। মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে আপনি যদি রিসার্চ বেসড মাস্টার্স বা পিএইচডি করতে আসেন তাহলে বেশ ভালো স্কলারশিপের অপরচুনিটিস অ্যাভেলেবল আছে। তো আমি বলবো যাদের স্কলারশিপ নিয়ে পড়তে আসার ইচ্ছা আছে তারা সুইটেবল প্রফেসর খুঁজে নক দিয়ে দেখতে পারেন যে আপনার জন্য কোনো সুযোগ আছে কিনা। সো এটা আমার কাছে বেশ ভালো একটা অপশন মনে হয়েছে। ইউনিভার্সিটি অফ টাসমানিয়াতে আমার পরিচিত আমার মেন্টরশিপের বায়োকেমিস্ট্রি স্টুডেন্টকে আমি নিজের স্কলারশিপ পেতে দেখেছি, এই জন্য আমি বললাম যে আই এম টকিং ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। ইউনিভার্সিটি অফ টাসমানিয়া অনেক স্কলারশিপ, অনেক না হলেও বেশ স্কলারশিপ প্রোভাইড করে। তো এই হচ্ছে রিজন ওয়াই ইউ শুড চুজ টাসমানিয়া। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট। আমার পুরা ইউনিভার্সিটি অফ টাসমানিয়া ঘেটে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট ওয়াইজ অফকোর্স রিকোয়ারমেন্ট ওয়াইডলি ভ্যারি করে, বাট কানাডার যে কোনো ভালো ইউনিভার্সিটি তুলনায় টাসমানিয়ার রিকোয়ারমেন্টগুলো কিছুটা সহজ। যেমন আন্ডার গ্র্যাড লেভেলে আপনাকে 60 to 70% মার্কস যদি আপনার এইচএসসি লেভেলে থেকে থাকে তাহলে মোটামুটি আপনাকে ডিপার্টমেন্ট ভেদে আপনাকে এলিজিবল তারা বিবেচনা করবে। আর মাস্টার্স লেভেলে তারা দেখলাম মোটামুটি 65% মার্কস রিকোয়ার করতেছে। এগেন ডিপার্টমেন্ট ওয়াইজ অবশ্যই রিকোয়ারমেন্টটা ভ্যারি করে। অবশ্যই আপনি আপনার নিজস্ব ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্টটা একটু চেক করে নেবেন। তবে আমার কাছে মনে হয়েছে কানাডার যেরকম 70%
60% নিচে হলে আপনি ভালো ইউনিভার্সিটি পাবেনই না, সেই তুলনায় তাসমানিয়াতে 65% দিয়েও মোটামুটি ভালো ইউনিভার্সিটি পাওয়া যাচ্ছে। এটা বেশ বড় একটা সুবিধা, স্পেশালি ফর দ্য পিপল যাদের সিজিপিএ একটু কম। এটা হচ্ছে সেকেন্ড যেটা। আর এরপরে আমি দেখলাম যে আইএলস এর ইউজুয়ালি রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5, তবে আর্টস এর সাবজেক্টগুলো যেগুলোতে ল্যাঙ্গুয়েজের উপর বা কমিউনিকেশন অ্যাবিলিটির উপর আপনার পড়াশোনার অনেকখানি ডিপেন্ড করে, সেখানে হয়তো কিছুটা আইএলস এর রিকোয়ারমেন্ট বেশি হতে পারে, বাট অন অ্যাভারেজ 6.5 আইএলস এর রিকোয়ারমেন্ট। আর কিছু কিছু হাইলি কম্পিটিটিভ প্রোগ্রাম বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির অথবা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির, সেখানে হয়তো জিআরই জিম্যাটের রিকোয়ারমেন্ট থাকতে পারে। এগেন আপনি এটা একটু চেক করে নেবেন। এই হচ্ছে মোটামুটি রিকোয়ারমেন্ট রিলেটেড কথাবার্তা। এরপরে আসে হচ্ছে টিউশন ফিস কেমন হতে পারে। এগেন অ্যাভারেজ টিউশন ফিস রেঞ্জ করে 25,000 অস্ট্রেলিয়ান ডলার থেকে শুরু করে 1 লক্ষ অস্ট্রেলিয়ান ডলার পার ইয়ার। সব থেকে বেশি টিউশন ফিস গুলো অবশ্যই হেলথ সায়েন্স অথবা ডেন্টিস্ট্রি রিলেটেড যে কোর্স, সেই কোর্সগুলোর জন্য। আর আমি একটা ইন্ডিয়ান ওয়েবসাইটে মোটামুটি তাদের অ্যাকোমোডেশন সম্পর্কে একটা ধারণা পেয়েছি। এই স্ক্রিন রেকর্ডিংটা আমি এখানে দেওয়ার চেষ্টা করব। তো ওই ইন্ডিয়ান ওয়েবসাইটে যেটা বলছে যে অ্যাকোমোডেশনের জন্য প্রতি মাসে আপনার অন অ্যাভারেজ 24,000 ইন্ডিয়ান রুপির মতো খরচ হতে পারে। ফুডের জন্য 9,000, আর বাদ বাকি ইন্টারনেট, ট্রান্সপোর্টেশন, মিসেলানিয়াসের জন্য তারা 6,000 রুপির হিসাবটা দিছে। যারা তাসমানিয়া আছে তারা আমার থেকে ভালো বলতে পারবে যে এটা কি এখন পর্যন্ত প্রযোজ্য নাকি এখন লিভিং কস্ট আরেকটু বাড়ছে। তবে আমার কাছে যেটা মনে হলো যে এইখানে যে হিসাবটা দেওয়া আছে 24,000 ইন্ডিয়ান রুপি হয়তো কত 30-32,000 বাংলাদেশি টাকা হবে। এটাও যদি আপনার তাসমানিয়ার লিভিং কস্ট বা অ্যাকোমোডেশন রিলেটেড এক্সপেন্সেস হয়ে থাকে, তাহলে এই সিটিটা ফেয়ারলি চিপ। কারণ এই টাকায় এখন কানাডার কোনো প্রভিন্সে একটা রুমও আপনি ভাড়া পাবেন না। তো সেই তুলনায় তাসমানিয়া বেশ চিপ বলেই আমার কাছে মনে হয়েছে। এই হচ্ছে তাসমানিয়া রিলেটেড যা যা ইনফরমেশন আমি বের করতে পারছি। এরপরে যে প্রভিন্সটা নিয়ে কথা বলবো, এটার নাম হচ্ছে নিউ সাউথ ওয়েলস। নিউ সাউথ ওয়েলস এর ভালো দিকটা আগে একটু বলি। তাসমানিয়ার সাথে কম্পেয়ার করলে নিউ সাউথ ওয়েলসে অনেক বেশি ইউনিভার্সিটি অ্যাভেলেবল। তাসমানিয়াতে এতগুলো ইউনিভার্সিটি নাই। নিউ সাউথ ওয়েলসে মোটামুটি 10টা গভর্নমেন্ট ইউনিভার্সিটি এবং একটা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাভেলেবল। তার মানে আপনার যদি সিজিপিএ বা আপনার যদি কোয়ালিফিকেশন কোনো জায়গায় একটু ঘাটতি থেকে থাকে, বা আপনি যদি রিসার্চের জন্য সুইটেবল প্রফেসর একটা ইউনিভার্সিটিতে না পান, তাহলে আপনার জন্য আরো 9টা অপশন অ্যাভেলেবল থাকে এক্সপ্লোর করার জন্য, যেটা আমি মনে করি একটা বেশ ভালো অ্যাডভান্টেজ। অ্যান্ড অস্ট্রেলিয়ার পাবলিক ইউনিভার্সিটিগুলো ধরে নেওয়া যায় মোটামুটি একটা মিনিমাম কোয়ালিটি মেনটেন অবশ্যই করে। তো আপনি নির্ভয়ে যে কোনো ইউনিভার্সিটি চুজ করতে পারেন। অ্যান্ড এগেন বেশি ইউনিভার্সিটি বেশি অপশন থাকলে স্কলারশিপের অ্যাভেলেবিলিটি বা চান্স পাওয়া সম্ভাবনাও একটু বেড়ে যায়। তো এটা হচ্ছে একটা বড় আমার কাছে অ্যাডভান্টেজ মনে হয়েছে, যেটা তাসমানিয়াতে তেমন একটা ছিল না। আচ্ছা, এরপরে যে সুবিধার কথা বলবো সেটা হচ্ছে নিউ সাউথ ওয়েলস এর গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে তাদের স্টেটে, বারবার আমি প্রভিন্স বলি কারণ আমি কানাডায় থাকি, স্টেটে অ্যাট্রাক্ট করার জন্য এক্সট্রা ওয়ার্ক পারমিট দেওয়ার একটা উদ্যোগ নিয়েছে। তবে এটা অবশ্যই আপনি মাস্টার্স না পিএইচডি না আন্ডারগ্র্যাড আপনার কোর্সটা 1 বছরের 2 বছরের না 3 বছরের এটার উপর ভ্যারি করে, বাট আমি মোটামুটি দেখছি যে 2 to 4 ইয়ার্স এর মতো আপনি ওয়ার্ক পারমিট পেতে পারেন ডিপেন্ডিং অন দ্য কোর্স দ্যাট ইউ আর চুজিং। সো নিউ সাউথ ওয়েলস এর এই জিনিসটা আমার কাছে বেশ ফ্লেক্সিবল মনে হয়েছে। জাস্ট ইন কেস আপনার চাকরি পাইতে বা পিআর এর জন্য এলিজিবল হইতে একটু বেশি সময় লাগলো, আপনি সেই এক্সট্রা সময়টা নিজেকে অ্যালাউ করতে পারবেন, বিকজ এখানে একটু লঙ্গার টাইম আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে আফটার গ্রাজুয়েশন। আর লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে পিআর এর জন্য কোন কোন অপশন অ্যাভেলেবল। তাসমানিয়ার তুলনায় নিউ সাউথ ওয়েলস এর পিআরটা আরেকটু লিমিটেড কাজ আমার কাছে মনে হয়েছে, কারণ তাসমানিয়াতে সাব ক্লাস 190 এবং 491 এর আন্ডারে যত চাকরি আছে সব চাকরি যে কোনো একটাই আপনি পাইলে পিআর এর জন্য এলিজিবল। বাট এখানে আমি দেখলাম 190 রিলেটেড তেমন কোনো কথাবার্তা নাই। সাব ক্লাস 491 এর আন্ডারে যে অকুপেশন ইন ডিমান্ড গুলা আছে, সেই অকুপেশনের যে কোনো একটাতে যদি আপনি চাকরি পেয়ে যান, তাহলে আপনাকে হচ্ছে নিউ সাউথ ওয়েলস এর পিআর এর জন্য এলিজিবল ধরে নেওয়া হবে। অবশ্যই এটার সাথে সাথে আরো কিছু এক্সট্রা কোয়ালিফিকেশন বা কন্ডিশন আপনার মিট করতে হবে, বাট সেটা আপনি এই গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে একটু দেখে নেবেন যে আর কি কি রিকোয়ারমেন্ট আপনার আছে। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে যে কস্ট অফ স্টাডিং ইন নিউ সাউথ ওয়েলস। ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস এর কস্টটাই আমি একটু বলি। সেখানে লিখে রাখছে যে অন অ্যাভারেজ আন্ডার গ্র্যাড লেভেলের টিউশন ফিস হচ্ছে 20,000 অস্ট্রেলিয়ান ডলার থেকে শুরু করে 52,000 অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত ভ্যারি করে। আর মাস্টার্স লেভেলের টিউশন ফিস হচ্ছে 20,800 পার ইয়ারের হিসাব বলতেছি আমি, টু 89,000 অস্ট্রেলিয়ান ডলার পার ইয়ার। সবসময় মনে রাখবেন যে ইঞ্জিনিয়ারিং এবং হেলথ সায়েন্স ডেন্টিস্ট্রি রিলেটেড কোর্সগুলোতে টিউশন ফিস বেশি, আর্টস এর কোর্সগুলোতে হয়তো কিছুটা টিউশন ফিস চিপার। এরপরে আসবে হচ্ছে সাউথ অস্ট্রেলিয়া। সো দিস ইজ দ্য লাস্ট প্রভিন্স দ্যাট আই এম গোনা টক অ্যাবাউট। সাউথ অস্ট্রেলিয়ার আমার খুব পছন্দের একটা ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড। এমনিতেও তো আমরা যারা ছোটকাল থেকে বাবা মার পাশে বসে ক্রিকেট খেলা দেখছি, তারা অ্যাডিলেড সম্পর্কে বেশ অবগত। অ্যাডিলেডে ক্রিকেট খেলা হয়। আমার একজন স্টুডেন্ট ছিল, খুবই ভালো
তার প্রোফাইল, তার সিজিপিএ, তার জব, সে ইভেন ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা থেকে MBA তে অ্যাডমিশন পেয়েছিল, বাট ফর নো রিজন এট অল তাকে ভিসাটা রিফিউজ করা হয়েছিল। বাট সেই স্টুডেন্টটাই ইউনিভার্সিটি অফ অ্যাডিলেডে বেশ ভালো একটা প্রোগ্রামে উনি চান্স পেয়ে এবং অস্ট্রেলিয়াতে উনি অলরেডি মুভ করে গিয়েছেন। আমি সেখান থেকে জানি যে ইউনিভার্সিটি অফ অ্যাডিলেডে চান্স পাওয়া, ভিসা পাওয়া বেশ সহজ, এবং কম্পেয়ার টু কানাডা অবশ্যই ওইখানের পড়াশোনার কোয়ালিটি কানাডার যে কোনো ইউনিভার্সিটি থেকে কোনো দিক থেকে কম না, এবং অবশ্যই দ্য ওয়েদার ইজ ফার বেটার দেন কানাডা। তো ওয়াই নট, খরচটা হয়তো কিছুটা ইউনিভার্সিটি ম্যানিটোবা থেকে বেশি হবে, সো এটা একটা খারাপ দিক। তো সাউথ অস্ট্রেলিয়া রিলেটেড যদি আমি কথাবার্তা শুরু করি যে কেন সাউথ অস্ট্রেলিয়াকে আপনি চুজ করা উচিত, প্রথমটা হচ্ছে এখানে স্কলারশিপ অপরচুনিটিস অ্যাভেলেবল। ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড বলেন, কার্নেগি মেলন বলেন, আরো অনেকগুলো ইউনিভার্সিটি আছে, আমি সবগুলোর নাম মুখস্থ নেই আমার। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে গুড কোয়ালিটি রিসার্চ বেসড প্রোগ্রাম মাস্টার্স বা পিএইচডি লেভেল অ্যাভেলেবল, এবং উই অল নো মাস্টার্স বা পিএইচডি লেভেলে যদি আপনি রিসার্চ বেসড প্রোগ্রামে আসতে পারেন মোটামুটি আপনাকে টিউশন ফিস ওয়েভ, বা পিএইচডি লেভেলে তো অবশ্যই ফুল টিউশন ফিস ওয়েভ বা স্কলারশিপ আপনাকে দিয়ে আনা হবে। তো এই অপরচুনিটি অবশ্যই আপনারা এক্সপ্লোর করবেন। সেকেন্ড হচ্ছে টিউশন ফিস ইজ অ্যাফোর্ডেবল কম্পেয়ার টু, এগেন বললাম যে সিডনি মেলবোর্নের ইউনিভার্সিটির তুলনায় এগুলো বেশ চিপার। এখানে একটা জিনিস ইন্টারেস্টিং আমি পেলাম, সেটা হচ্ছে অ্যাডিলেড সেটা হচ্ছে পৃথিবীর থার্ড মোস্ট লিভেবল সিটির মধ্যে একটা। সো খুবই সুন্দর ওয়েদার, এবং দ্য কোয়ালিটি অফ লাইফ দ্যাট ইউ হ্যাভ ইন দিস সিটি ইজ ফার বেটার দেন এনিওয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড। লাইক কানাডার মধ্যে মানে খালি ভ্যাঙ্কুভার আছে, আর তেমন কেউ নাই। সেই তুলনায় অস্ট্রেলিয়ার অনেকগুলো সিটি কিন্তু এই মোস্ট লিভেবল সিটির লিস্টের মধ্যে আছে। আচ্ছা, লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে ওরা সাবক্লাস 190 এবং 491 দুইটার আন্ডারে যত চাকরি আছে, সব চাকরি না, বাট দুইটার আন্ডারে বেশ কিছু চাকরি ওদের প্রভিন্সের পিআরের জন্য এলিজিবল ধরে নিছে। তো ওরা মোটামুটি ওভার 500 জব ক্যাটাগরি আন্ডার সাবক্লাস 190 and 491, এই দুইটা সাবক্লাসের আন্ডারে মোটামুটি 500 ধরনের চাকরির যে কোনো একটা যদি আপনি পেয়ে যান, তাহলে আপনাকে পিআর এর জন্য এলিজিবল ধরে নিবে তারা। তবে এখানে ক্যাচটা হচ্ছে যে এই যে 500 অকুপেশন সেটা মাঝে মাঝে চেঞ্জ হয়, এবং একটা জিনিস চেঞ্জ হলে সেটা আবার কবে ফেরত আসবে সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো আমার কাছে মনে হয়েছে যে উপরে যে দুটো প্রভিন্সের কথা বলবো সেগুলোর তুলনায় এই প্রভিন্স বলতেছি আবার স্টেটে, এই স্টেটে নিউ সাউথ ওয়েলসে পার্মানেন্ট রেসিডেন্সি হওয়া হয়তো আর টু কন্ডিশনাল। তো এটা হচ্ছে এভরিথিং দ্যাট আই হ্যাভ টু টেল দ্যাট আই ফাউন্ড অ্যাবাউট দিস স্টেট। আচ্ছা, আমি ইউনিভার্সিটি অফ অ্যাডিলেডের ওয়েবসাইটে আছি, তো আমি যেটা দেখলাম যে ওদের মোটামুটি হেলথ সায়েন্স রিলেটেড যে ডিগ্রিগুলো সেগুলোর 56 to 60,000 অস্ট্রেলিয়ান ডলার পার ইয়ার টিউশন ফিস। আর্টস, বিজনেস, ল, ইকোনমিক্স এই ডিপার্টমেন্টগুলো মোটামুটি 39 to 42,000 এর মধ্যে ঘোরাফেরা করে টিউশন ফিস। আর লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, এগেন 49 to 53,000. So none of these are cheap, but there are scholarship opportunities available. Adelaide ইউনিভার্সিটির ওয়েবসাইটে তারা অ্যাভারেজ উইকলি বাজেট, মানে আপনার লিভিং কস্টের জন্য কত টাকা খরচ হতে পারে সেটারও সুন্দর একটা ব্রেকডাউন দিয়ে দিছে। এখানে বলছে যে দ্য রেন্ট ইন দ্য সিটি ইজ 300 to 600 পার উইক। সো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের আমি একটা উইয়ার্ড জিনিস দেখলাম যে পার উইক হচ্ছে ওরা বেতন পায় এবং পার উইক সবকিছু পেমেন্ট করে। গ্রোসারি $60 পার উইক, ইউটিলিটি বিল হচ্ছে $45 to $50 পার উইক, মাচ চিপার দেন কানাডা। পাবলিক ট্রান্সপোর্টেশন ইজ অলসো চিপার দেন Canada, $15 per week. Phone and internet $25 per week, almost same as Canada. Entertainment হচ্ছে $80 per week. So এই হচ্ছে মোটামুটি ওরা একটা লিভিং কস্টের হিসাব দিয়ে দিছে যে অ্যাডিলেডে যদি আপনি থাকতে চান তাহলে আপনার ঠিক কেমন টাকা খরচ হতে পারে। ওদের ইউনিভার্সিটি ওয়েবসাইটে মোটামুটি কি কি ডকুমেন্ট আপনার রেডি করা লাগতে পারে ওদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য সেটার একটা ছোট্ট লিস্ট এখানে বলে দিছে। এখানে তারা বলছে যে ইউনিভার্সিটির ট্রান্সক্রিপ্ট লাগবে অফিসিয়াল, আইএলটিএস, টোফেল, পিটিই। সো অনেকে পিটিই দিতে চান, প্রেফার করেন যেহেতু খরচ কম, কিছুটা সহজ হয়তো আইএলটিএস এর তুলনায়, তো এটা ওরা অ্যাকসেপ্ট করে। এন্ড দেন কোন ডিপার্টমেন্টে আপনি আন্ডার গ্র্যাড লেভেলে বা আপনার আগের যে লেভেল অফ স্টাডি সেখানে কি সিলেবাসের আন্ডারে পড়াশোনা করছেন সেটা হয়তো চেয়ে থাকতে পারে। সো এটা একটা ইউনিক জিনিস যেটা বেশিরভাগ কানাডিয়ান ইউনিভার্সিটি চায় না। এরপরে হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট, মেম্বারশিপ, এনি লাইসেন্স দ্যাট ইউ মাইট হ্যাভ, ওই রিলেটেড কাগজপত্র দেওয়া লাগতে পারে। ওদের ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি হচ্ছে $150 অস্ট্রেলিয়ান ডলার, কাইন্ড অফ কানাডার কাছাকাছি অস্ট্রেলিয়ান ডলার, কানাডিয়ান ডলার কনভার্ট করলে হয়তো 100-120 হয়তো আসবে। তো এই হচ্ছে মোটামুটি এই ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড অথবা সাউদার্ন অস্ট্রেলিয়া রিলেটেড আমি যা যা ইনফরমেশন পাইছি। তো আমার ভিডিওটা অফিসিয়াল এখানেই শেষ। এখন যদি আমি ব্যক্তিগত আমার মতামত শেয়ার করি যে অস্ট্রেলিয়া ভার্সেস কানাডা বা ইউএসএ বা ইউরোপের কোন দেশে আপনার যাওয়া উচিত,
দেয়ার ইজ নো ওয়ান অ্যান্সার টু দিস কোয়েশ্চেন। প্রত্যেকটা মানুষের পার্সপেক্টিভ আলাদা, প্রত্যেকটা মানুষের কোয়ালিফিকেশন এবং লাইফের গোলও আলাদা। অস্ট্রেলিয়ার ভালো দিকগুলো হচ্ছে ডেফিনেটলি হ্যান্ডস ডাউন ওয়েদার ইজ 1000 টাইমস বেটার কম্পেয়ার টু কানাডা। আর অস্ট্রেলিয়াতে এমপ্লয়মেন্ট রেট যদি আপনি দেখেন, কানাডার তুলনায় অস্ট্রেলিয়াতে আনএমপ্লয়মেন্ট রেট বেশ কম। তার মানে হয়তো অস্ট্রেলিয়ায় গিয়ে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটা কানাডার থেকে বেশি, চাকরি পাওয়াটা হয়তো আপনার জন্য কিছুটা সহজতর। এই দিকগুলোতে অস্ট্রেলিয়া অবশ্যই কানাডা, ইউএস বা ইউরোপের অন্যান্য অনেক দেশ থেকে এগিয়ে থাকবে। এগেন ইংলিশ স্পিকিং কান্ট্রি, সো ইউরোপের তুলনায় অস্ট্রেলিয়া বেটার অপশন। বাট অস্ট্রেলিয়ার যেটা খারাপ দিক আমার কাছে মনে হলো সেটা হচ্ছে যে আনলেস ইউ গেট স্কলারশিপ, অস্ট্রেলিয়া ইজ নট ফর পুয়ার পিপল। আমার মতো মিডল ক্লাস মানুষের জন্য অস্ট্রেলিয়া ইজ এক্সট্রিমলি এক্সপেন্সিভ। সেই তুলনায় কানাডায় মোটামুটি অনেক কম খরচে অনেক ইউনিভার্সিটি আছে যেখানে পড়াশোনা করা সম্ভব। তো এটা একটা বেশ বড় আমার কাছে কন মনে হয়েছে। আর তার থেকেও বেশ বড়, সব থেকে বড় যে জিনিসটার জন্য আমি ব্যক্তিগতভাবে তোমার রহমান কখনই অস্ট্রেলিয়া যাইতে রাজি হইতাম না, সেটা হচ্ছে যে ইভেন ইফ আই গেট এ স্কলারশিপ, ফুল ফান্ডেড স্কলারশিপ টু স্টাডি ইন লেটস সে ইউনিভার্সিটি অফ সিডনি, খুব ভালো ইউনিভার্সিটিতে যদি আমি পড়ার সুযোগ পাইতাম, তারপর আমি একটু পিছপা হইতাম হয়তো অস্ট্রেলিয়াতে যাইতে। তার কারণ হচ্ছে আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের মানুষ। অস্ট্রেলিয়ার ওই যে সাব ক্লাস 190 491 এর যতগুলো জব আছে, আমি কালকে বসে বসে ম্যাক্সিমাম জব হচ্ছে আমি গো থ্রু করছি যে কোন ধরনের প্রফেশনের মানুষকে তারা অ্যালাউ করতেছে। আমার কাছে মনে হয়েছে যে আর্টস ফ্যাকাল্টির মানুষের জন্য হয়তো খুব বেশি অপশন অ্যাভেলেবল নাই। তো যেই কারণে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আর্টস ফ্যাকাল্টির মানুষকে নেওয়ার ব্যাপারে খুব বেশি উদ্গ্রীব না। তারা বেশি প্রমোট করতেছে হচ্ছে বিজনেস, হেলথ সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির মানুষজন। সো আপনি যদি আইটি ফিল্ডের মানুষ হন, ইঞ্জিনিয়ারিং এর মানুষ, ইভেন এগ্রিকালচারের মানুষও হন, আপনার জন্য অস্ট্রেলিয়া খুব ভালো একটা অপশন হতে পারে। বাট আমার মতো আর্টস ফ্যাকাল্টির মানুষের জন্য ইভেন ইউএসএ ও বিগ নোনো, অস্ট্রেলিয়া ইজ এ বিগ নোনো। ইউএসএ তো আমি দেখছি স্টেম ফিল্ডের মানুষের জন্য অনেক বেশি সুযোগ সুবিধা রাখা হয়েছে যেটা আর্টস ফ্যাকাল্টির মানুষজন পায় না। আর্টস ফ্যাকাল্টির মানুষের জন্য অবশ্যই দ্য বেস্ট প্লেস ইজ কানাডা। ইউরোপের বেশ কিছু দেশ আছে, আমি ইউরোপের কয়েকটা দেশ কভার করার প্ল্যান আছে, তো ওগুলো হয়তো আমি কভার করবো। তো এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত যে সায়েন্স ফ্যাকাল্টির মানুষের জন্য, বিজনেসের মানুষের জন্য অস্ট্রেলিয়া ইজ দ্য বেটার চয়েস। ফর আর্টস পিপল ইটস আ নো। আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার বয়স যদি বেশি হয়ে যায় তাহলে আপনার কোনো দেশে সেটেল করা ইজ অলওয়েজ ডিফিকাল্ট। লাইক ইন কানাডা আপনার যদি বয়স 40 বছরের বেশি হয়ে যায় তাহলে ইমিগ্রেশনের জন্য যে পয়েন্ট সিস্টেম আছে সেই পয়েন্ট সিস্টেমে আপনার পয়েন্ট বেশ কমে আসে। অস্ট্রেলিয়াতে এই জিনিসটা আরো ভয়াবহ। ইভেন অ্যাটলিস্ট কানাডা আপনার বয়স বেশি থাকলে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু অস্ট্রেলিয়াতে আমি দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে 40, 42, 45 বছর বয়সের একদম ক্যাপ টেনে দিছে যে এর থেকে বেশি বয়স্ক কোনো অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট রেসিডেন্সির অ্যাপ্লিকেশন ওরা একসেপ্টই করবে না। তো আমার কাছে মনে হয়েছে যাদের বয়স একটু বেশি, যে কোনো ফিল্ডের মানুষই হইতে পারেন আপনি, তারা অস্ট্রেলিয়া যাওয়ার আগে একটু ভেবে চিনতে যাবেন। কারণ আপনি ধরেন আপনার বয়স এখন 37, বাট আপনার পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পেয়ে পিআরের জন্য দাঁড়াতে দাঁড়াতে কিন্তু বেশ 5-6 বছর এটা ধাক্কা। তো ওই সময় গিয়ে আপনার বয়সটা কি পিআরের জন্য এলিজিবল থাকবে কিনা সেটা আপনি চিন্তা করতে পারেন। যে চিন্তাটা ইভেন কানাডাতেও আছে কম বেশি, তবে হয়তো ইউএস এর মানুষের জন্য এই ধরনের চিন্তাটা বেশ কম, স্পেশালি ফর স্টেম ফিল্ড রিসার্চ বেসড পিপল। তো এই হচ্ছে আমার আজকের ব্যক্তিগত মতামত যা যা ছিল। ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।